তো বন্ধুরা, আজ আমি থাইল্যান্ডের একটি খুব ভালো মুভি ব্যাখ্যা করতে যাচ্ছি। মুভিটি নেটফ্লিক্স থেকে নেয়া, সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এই মুভিটির নাম ডেথ হুইসপার। আর এই মুভিটি একই নামের উপন্যাস থেকে নেওয়া হয়েছে। মুভিটি খুব ভালো, মুভিটি থেকে কোনো অভিযোগ নেই, আপনি নেটফ্লিক্সে গিয়ে দেখতে পারেন। কিন্তু এই সিনেমার চরিত্রগুলোর নাম খুবই জটিল, মানে সহজে বুঝতে পারবেন না। তাই আমি যা বলি মন দিয়ে শুনুন। শুরুতেই চরিত্রগুলোর নাম বলেছি, তাই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। তো চলুন আর দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যায়। তো সিনেমাটি শুরু হয় কাঞ্চনাবুড়ি গ্রামে এক দম্পতিকে দেখানোর মাধ্যমে, যারা তাদের বাড়ির বাইরে খুব চিন্তিত হয়ে তাদের মেয়ে নাথের অসুস্থতার কথা বলছিলেন। অতঃপর হঠাৎ খুব জোরে নাথের চিৎকারের শব্দ শুনতে পায়। তারা ভিতরে গেলে দেখে নাথ যন্ত্রণায় কাঁদতে কাঁদতে মাটিতে শুয়েছিলেন। নাটের পেট হঠাৎ ফুলে যায়, যার কারণে তার ভয়ানক রক্তপাত হয় এবং মারা যায়। তারপর আমরা দেখি একটি পরিবার, যেখানে আমরা বুন ইয়েন নামে একজন মহিলাকে দেখতে পাচ্ছি, যিনি কাঞ্চনাবুড়ি গ্রামে তার স্বামী এবং তার 3 ছেলে এবং 3 মেয়ের সাথে থাকতেন। আর এই মানুষগুলো চাষাবাদ করে বেঁচেছিল। এখন দেখুন, এই কৃষক পরিবারের 6টি সন্তান রয়েছে, যার মধ্যে 3টি ছেলে রয়েছে যাদের নাম ইয়াক, ইয়োস এবং ইয়েড। 3টি মেয়ে আছে যাদের নাম ইয়াড, ইয়াম এবং ইয়ে। এবং যখন এই 3 জন স্কুলে যাচ্ছে, বুন ইজান তাদের সময়মতো বাসায় আসতে বলে, কারণ তার বাবা আজ তাকে মেলায় নিয়ে যাবেন। এই কথা শুনে এই 3 জন খুব খুশি হয় এবং সেখান থেকে স্কুলে যেতে শুরু করে। এখন স্কুলে যাওয়ার পথে আমরা ইয়েকে দেখতে পাচ্ছি, সে শুধু একটি বাঁশ গাছের দিকে তাকিয়েছিল। তাই ইয়াড এবং ইয়াম তাকে প্রশ্ন করা শুরু করে, ইয়ে উত্তর দেয় না এবং স্কুল সেখান থেকে পালিয়ে যায়। তারপর দুপুরের খাবারের সময় আমরা দেখি যে ইয়াড এবং ইয়াম যখন ইয়ের ক্লাসে গিয়েছিল, তখন ইয়ে তার ডেস্কে কিছু স্কেচ নিয়ে এসেছিল, যেটি নার্দ নামে একটি মেয়ে তৈরি করেছিল। স্কেচটি একটি ভীতিকর মহিলার ছিল যে হাসছিল। এবং এটি পরিষ্কার যে মেয়েটিকে শুরুতে দেখানো হয়েছিল, নার্দ, সেও একই স্কুলে পড়াশোনা করেছে। কিন্তু এই দুজনে খুব একটা পাত্তা দেয় না, ছুটির সময় আবার একসঙ্গে বাড়ি যায়। যেখানে পথে তারা 3 জনই একই গাছের কাছে এক বুড়িকে দেখতে পায়, যেটা তারা দেখে খুব অদ্ভুতভাবে ছটফট করছে, হাসছে। যা দেখে তারা 3 জনই ভয়ে দৌড়াতে শুরু করে। তারপর তাদের ভাই ইয়োর তাদের সামনে আসে, যে নিজে তাদের ভয় দেখানোর জন্য সেখানে দাঁড়িয়েছিল। কিন্তু তার বোনদের অবস্থা দেখে সে নিরাপদে তাদের বাড়িতে নিয়ে যায়। এখন রাতে আমরা পুরো পরিবারকে মেলায় দেখতে পাই, যারা মেলায় গিয়ে প্রচুর উপভোগ করছিল। এবং সেখানে আমরা তাদের কথাবার্তা থেকে জানতে পারি যে তাদের বড় ভাই, যার নাম ইয়াক, তখনও কাজে ছিল। তাই তারা তাকে অনেক মিস করছিল। তখনই আমি আপনাকে এখানে মাত্র 5টি শিশুর কথা বলেছিলাম। তাদের ষষ্ঠ ছেলে, বড় ছেলে, যে তখন বাইরে ছিল। যাই হোক, তখনই আমরা দেখতে পাই যে হঠাৎ একই ভীতিকর মহিলাকে সুইংয়ের নিচে লক্ষ্য করে। কে তখনও তার দিকে তাকিয়ে হাসছিল। সে খুব ভয় পায় এবং সবাইকে সেই মহিলার কথা বলে, যা কেউ বিশ্বাস করেনি। কিন্তু ইয়াম এবং ইয়াডো সেই মহিলাটিকে দোলের নিচে লক্ষ্য করেছে, তাই তারা দুজনেই রাতে তার সম্পর্কে কথা বলতে শুরু করে। এখন পরের দিন আমরা ইজাককে দেখতে পাই, সে তার পরিবারের সাথে দেখা করতে ফিরে এসেছিলেন। তাকে দেখে সবাই খুব খুশি হয়েছিল, কিন্তু যখন সবাই রাতে খাচ্ছিল, তখন আমরা ইয়াকের কথা থেকে জানতে পারি যে তার বাবা হ্যাঙ্কের সাথে সম্পর্ক ভালো না, কারণ তিনি খুব কঠোর ছিলেন। একই সময়ে তিনি যা ইচ্ছা তাই করতেন এবং একই জিনিস এখনও ঘটে এবং ইয়াক এবং হাঙ্কের মধ্যে বিতর্ক রয়েছে। এখন রাতে আমরা লক্ষ্য করি যে ইয়াড এবং ইয়াম তাদের ঘরে ঘুমাচ্ছে, তখনই ইয়ামের মনে হয় কেউ ঘরে এসেছে। চেক করার পর কিছু পায় না, কিন্তু তখন তার পিছে ভয়ঙ্কর একটা চেহারা দেখা যায়। তখনই ইয়াড ঘুম ভেঙে যায় আর ইয়ামকে রুমের বাহিরে যেতে দেখে ইয়াড তাকে ফলো করে তার পিছে যায় কিচেনে, সেখানে ইয়াম আজবভাবে বসেছিল। এখন এটা দেখে ইয়াড তাকে এত রাতে সেখানে আসার কারণ জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু তারপরে হঠাৎ সেখানে রেডিওটি নিজে থেকেই শুরু হয়। ইয়াড রেডিওটি বন্ধ তো করে দেয়, কিন্তু পিছনে ঘোরার সাথে সাথে ইয়েম তার সামনে দাঁড়িয়েছিল, যা দেখে ইয়াড খুব ভয় পায়। একই সময়ে ইয়েম তাকে অদ্ভুত উপায়ে বলে যে সে ক্ষুধার্ত ছিল, এবং এটি বলার পরে সে আবার ঘুমাতে যায়। কিন্তু যত তাড়াতাড়ি ইয়াড এসে তার সাথে কথা বলতে চায়, আমরা ঘরে কিছু অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পাই। প্রচণ্ড ভয়ে ইয়াড অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে আমরা মুন নামের একজনকে দেখতে পাই, যে হ্যাঙ্কের সাথে মাঠে কাজ করত। হঠাৎ সে খুব ভয় পায় এবং তার হিসাব শেষ করতে বলে, কারণ সে মাঠে এমন কিছু দেখেছে যা সে কাউকে বলতে চায় না। কিন্তু সেখানে যাওয়ার আগে সে হ্যাঙ্ককে নিজের এবং তার পরিবারের যত্ন নিতে বলে। এখন ইয়াড যখন ইয়েমের সাথে কথা বলতে যায়, ইয়েম আজ তার সাথে খুব অদ্ভুত আচরণ করে। একই সময়ে তিনি ইয়াড সম্পর্কে বুন ইয়েনের কাছে অভিযোগও করেছিলেন, মানে তার মার কাছে। এতে করে ইয়াড বকা খায়, কিন্তু সে বুঝতে পারে না যে হঠাৎ ইয়েমের কি হল। একই সময়ে ইয়েমের সেই আচরণে ইয়েও খুব ভয় পেয়েছিলেন। তারপর আবার মাটিতে সেই মহিলার হাসি আঁকেন এবং ভয়ে সেখান থেকে পালিয়ে যান। কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি যে বুন ইয়েন এবং হ্যাং কোনো কাজে বাইরে যাচ্ছিলেন। তারপর তারা ইজাককে বলে সবার যত্ন নিতে এবং চলে যেতে। এখন এই মুহূর্তে সবাই অনুভব করছিল যে ইয়েন ভালো বোধ করছে না। ইয়োস একজন ডাক্তারকে ডাকেন, কিন্তু তার মতে ইয়েন একদম ঠিক ছিল। শারীরিকভাবে তার কোনো সমস্যা ছিল না, কিন্তু কেউ তার আচরণ সঠিক বলে মনে করেনি। তাই এখন ইয়াড রাতে আসা অদ্ভুত শব্দের কথা ইজাককে জানায়, যার উপর ইজাক কিছু ভাবতে শুরু করে।
এবং তখনই আমরা রাতে লক্ষ্য করি যে ইয়াক ইয়ার্ডের সাথে কথা বলে এবং বলে যে সে গত রাতে একই কণ্ঠস্বর শুনেছিল। আপাতত সে ইয়ার্ডকে ঘুমোতে বলে। কিন্তু আজ রাতেও ইয়েম ঘুম থেকে উঠে কোথাও যেতে শুরু করে। যখন ইয়ার্ড তাকে অনুসরণ করার চেষ্টা করে সেই ভয়েস আবার আসে। তারপর ইয়ার্ড তার হাত কামড়ে দেয় যাতে সে ঘুমিয়ে না পড়ে এবং সে অজ্ঞান না হয়ে যায়। এরপরে সে সোজা ইয়াকের ঘরে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না, আর বাইরে থেকে গুলির শব্দ শোনা যাচ্ছিল। ইয়ার্ড দৌড়ে ইয়ের ঘরে যায় এবং তাকে একটি আলমারিতে লুকিয়ে রাখে। এখন যখন সে বাইরে যায়, ইয়াক সেখানে ছিল, যে বারবার তার চারপাশে একটি অদ্ভুত মহিলার ছায়া দেখেছিল এবং সে কারণেই সে তাকে গুলি করার চেষ্টা করছিল। এখন তার অন্য দুই ভাই ইয়োস এবং ইয়োরও সেখানে আসে, যারা ইয়েমকে খুঁজে বের করার চেষ্টা করছিল, কারণ হাঁটার সময় ইয়েম তাদের চোখের সামনে গায়েব হয়ে গিয়েছিল। তাই ইয়াক ইয়ার্ডকে ভিতরে পাঠায় এবং ইয়ার্ড এবং ইয়োসকে নিয়ে বনে যায়। এখন একই মহিলা তাকে বনে অনেক বিরক্ত করছিল, কিন্তু ইয়াক অনেক চেষ্টা করেও তাকে গুলি করতে পারেনি। কিন্তু সে সময় ইয়েম খুঁজে পেয়েছিল বলে ফিরে আসে। সবাই এখন চিন্তিত, কারণ কেউ বুঝতে পারছিল না তাদের কি হয়েছে। ততক্ষণ পর্যন্ত ইয়াক বলে যে সে আসলে ইয়ার্ড এবং ইয়োসের সাথে মদ্যপান করছিল, কিন্তু বাইরে যাওয়ার সাথে সাথে সে ইয়েমকে কোথাও যেতে দেখেছিল এবং যখন সে তাকে অনুসরণ করেছিল তখন একই আত্মা তাকে বিরক্ত করতে শুরু করেছিল। এটি দেখে তিনি তৎক্ষণাৎ ইয়োস এবং ইয়ার্ডকে জাগিয়ে তোলেন এবং ইয়েমকে খুঁজে বের করতে চলে যান। তখন তার আবার মনে হয় ওখানে কেউ আছে, কিন্তু যখন সে চেক করতে যায় সেখানে কেউ নেই, যার ফলে সবাই বুঝতে পারে তার মন এখন এই ঘটনা নিয়ে অনেক ভাবছে। কিন্তু যদি বলি ভাই, তার পিছনে একটা শয়তানি আত্মা ছিল। যাই হোক, তারপরে সবাই ঘুমিয়ে যায়। এখন পরের দিন তার বাবা মা ফিরে এসেছিল। ইয়ার্ড তাকে সবকিছু বলতে চেয়েছিল, কিন্তু ইয়াক জানত যে কেউ তাকে বিশ্বাস করবে না, তাই তিনি ইয়ার্ডকে কিছু বলতে রাজি হননি। এখন ইয়ার্ড যখন ইয়ামের সাথে দেখা করে, ইয়াম তাকে বাড়ির কাজে সাহায্য করতে চায়, কিন্তু ইয়ার্ড তাকে বিশ্রাম নিতে বলে এবং বোন ইয়ানের সাথে কাজ শুরু করে। কিন্তু তখন আমরা সেই একই বৃদ্ধ মহিলাকে দেখতে পাই যে ইয়মের ঘরের জানালা দিয়ে বেরিয়ে এসেছিল। তারপর সে ইয়ামকে আক্রমণ করে এবং তার একটি দাঁত ভেঙে অদ্ভুতভাবে খেয়ে ফেলে, যার উপর ইয়াম জোরে চিৎকার করছিল। তারপরে তার মা এবং ইয়ার্ড রুমে আসেন, সেই মহিলাকে ইয়াম থেকে সরিয়ে দেন এবং ইয়ামের যত্ন নেওয়া শুরু করেন। কিন্তু সেই সুযোগে সেখান থেকে পালিয়ে যায় ওই নারী। এখন তারা সেখানে একজনকে ডাকে, যার নাম ছিল সার্জেন্ট পাইফান। ইয়মের অবস্থার কথা জানার সাথে সাথে সে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইয়াম তার দিকে একটু থুতু দেয়, যা দিয়ে সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। আর সেখান থেকে না গেলে ইয়াম তাকে কাঁচা খাবে। এই কথা শোনার পর পাইফান বুঝতে পারলেন যে ইয়াম কোনো সত্তার অধিকারী, এবং এটি সেই একই সত্তা যা শুরুতে নাটকে অধিকার করতে চেয়েছিল, যাকে সে হত্যা করেছিল। এবং এটি সেই একই সত্তা যা মুভির শুরুতে নাটকে পজেস্ট করতে চেয়েছিল, যাকে সে হত্যা করেছিল। অতঃপর সে ওই ধরনের সত্তার কথা সবাইকে বলে যে তারা পুরাতন খারাপ আত্মা এবং মৃত্যুর পরেও তারা নতুন শরীর খুঁজতে গিয়ে কালো জাদু করতে থাকে। আর তারা এটা করে যাতে তারা সবসময় মানুষের জগতে থাকতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে। একই সাথে পিফেন নাতের ঘরের কথা জেনেছে, এবং যেহেতু নাটের বাবা মা সবাই সেখান থেকে চলে গিয়েছিল, সেই মহিলা সেখানে থাকতে পারে। তাই এখন সবাই সাথে সাথে নাটের বাড়িতে যায়, যেখানে মহিলাটি ইয়েমের দাঁতের সাহায্যে কালো জাদু করছে। একই সময়ে তিনি দেখতে খুব বিপজ্জনক ছিল। তারপর ইজাক তার বালতিতে লাথি মারে, এতে মহিলাটি হাসে এবং একটি বাঁশের মধ্যে তার মাথায় আঘাত করে আত্মহত্যা করে, যা সত্যিই একটি খুব বিরক্তিকর দৃশ্য ছিল। এখন যখন এই লোকেরা তাদের বাড়িতে ফিরে যাচ্ছে, পিফিনের সাথে কথা বলছে, ইয়াক জানতে পারে যে মহিলাটি আসলে একটি অনুষ্ঠান করছিল, এবং সে কারণেই সে ইয়েমের দাঁত এনেছিল, যাতে সে ইয়েমকে সেই সত্তার পরবর্তী পাত্র করতে পারে। কারণ এখন সে নিজেই বেশ বুড়ো হয়ে গেছে, যা জানার পর ইজাক খুব ভয় পায়, কারণ সেই সত্তা যদি ইয়েমের ভিতরে চলে আসে তাহলে প্রকৃত ইয়ের আত্মাকে হত্যা করা হবে। এ কারণে ইয়াক, ইয়োস এবং ইয়ে একসাথে রাতে থাকে। ইয়ার্ড একসাথে পাহারা দেওয়া শুরু করে, কারণ পরবর্তী 4 ঘন্টার মধ্যে যদি কিছু না ঘটে তবে ইয়ে সম্পূর্ণ নিরাপদ ছিল। মূলত আপনি ভাবতে পারেন যে সেই বৃদ্ধা মহিলার ভিতরে সত্তা ছিল স্বাধীন, তাই সে এখন স্বাধীনভাবে বিচরণ করছিল। কিন্তু রাত 2টা নাগাদ সবাই একই শব্দ শুনতে শুরু করে। সবার চোখে ঘুম চলে আসে। তখন ইয়াগ আগুনের ভেতর হাত দিয়ে দেয় যাতে তার মনোযোগ শব্দতে না যায়। তখন সেখানে ইয়াম আসে, সাথে সেই শব্দ আরও বাড়ে আর সবাই বেহুশ হয়ে যায়। ইয়াম সেই বাঁশ গাছের কাছে চলে যায়, যেটা আমরা মুভি শুরুতে দেখেছি। এখন কিছুক্ষণ পর ইয়ার্ডকে আবার দেখানো হয়, যখন তার চোখ খুলে যায় সে গিয়ে ইজাককে জাগিয়ে তোলে, এবং যখন ইয়াক জেগে ওঠে সে সবাইকে জাগিয়ে দেয় এবং ইয়ার্ডকে ইয়ের কাছে যেতে বলে, এবং সে নিজেই বেরিয়ে যায় যাতে সে তার বোন ইয়েকে খুঁজে পায়। একই সঙ্গে সেই সত্তাকেও হত্যা করতে চেয়েছিলেন। ইয়াক নাটক করছে, আর এই কারণেই তার বাবা ইজাককে চড় মারেন, যা ইজাককে রাগান্বিত করে এবং বনে পালিয়ে যায়। নাকি বলি, সে সেই খেতে যায় যেখানে চাষাবাদ হতো, কারণ সেখানেই সে ইয়েমের কণ্ঠস্বর শুনেছিল। তিনি চলে গেলে সত্তাটি তার মা হয়ে তার সামনে হাজির হয়। এটি দেখে ইয়াক প্রথমে তাকে গুলি করে, কিন্তু যখন তার কিছুই হয় না তখন ইয়াক এগিয়ে যায়, যাতে সে সুযোগ দেখে আবার সত্তাকে গুলি করতে পারে। তারপর তার মা আবার তার সামনে আসে এবং এখন সে তাকেও গুলি করতে যাচ্ছিল। তারপর ইয়োর তার বন্দুক তুলে রাখে, যা ইয়াককে বুঝতে পেরেছিল যে সে তার আসল মা।
অর্থাৎ এই সত্তা এখানে চালাকি করতে চায় এবং তাদের নিজের পরিবারকে হত্যা করতে চায়। যাই হোক, তারা কোনোভাবে তাদের বোন ইয়েমকে আবার খুঁজে পেল। এখন বাড়ির অন্যদিকে আমরা ইয়োর এবং ইয়েকে দেখতে পাচ্ছি, যারা তাদের ঘরে তালাবদ্ধ হয়ে বসেছিল। যে সত্তা সেখানে ফিরে আসে যে যখন, যা তাকে তার নিজের পরিবারের কণ্ঠে দরজা খুলতে বলছিল। কিন্তু ইয়ার সত্য জানতে পেরেছে বলে সে তালা খুলছে না। তারপর সত্তা নিজেই হাত ঢুকিয়ে দরজা খোলার চেষ্টা করে। কিন্তু ঠিক সময়েই তার মা ও বাকি সবাই সেখানে পৌঁছে গেছে। সেজন্য সেই সত্তা সেখান থেকে পালিয়ে যায়। এখন পরের দিন আমরা পেফানকে দেখতে পাই, যিনি পুত নামে একজনকে নিয়ে এসেছিলেন, যিনি ইয়াক এবং সবাইকে এই সমস্ত জিনিস থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারতেন। কিন্তু এখন পুত তার বাড়ির আশেপাশের এলাকা পরীক্ষা করা শুরু করে, যা তাকে অনুভব করেছিল যে বাঁশ গাছের কাছে কিছু নেতিবাচক জিনিস রয়েছে। কিন্তু ইয়াক চেয়েছিলেন ছেলে যেন অকেজো জায়গায় সময় নষ্ট না করে ইয়েমে যান। তাই নাতি ইয়েমের বাড়ির বাইরে হোলির প্রতীক তৈরি করে এবং তারপর সে ইয়েমের কাছে যায় এবং সেই সত্তাকে তার দেহ থেকে বের হয়ে যেতে বলে। একই সময়ে তিনি কিছু মন্ত্র পাঠ করছিলেন, যা সেই সত্তাকে ব্যথা অনুভব করে। সে কারণেই সে ইয়েমের ভান করে কাঁদে এবং তার মায়ের কাছে সাহায্য চায়। এখন মা একজন মাই, তাই বুনিজান তার মেয়ে ইমকে এমন অবস্থায় দেখতে পারে না। আর সে কারণেই সে পুতকে তার কাছ থেকে দূরে নিয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। এটা দেখে সবাই হতবাক। এখন বুনিজান তাই পুত সবাইকে একই বাঁশ গাছে নিয়ে যায়। একই সাথে তিনি সবাইকে বলেন যে এই গাছ থেকে সবকিছু শুরু হয়েছিল, সেজন্য তাদের সেই গাছ কাটতে হবে। ইয়াগ ইয়োস এবং ইয়ার্ডের সাথে সেই গাছটি কেটে ফেলে, যেখান থেকে সে খুব খারাপ গন্ধ পাচ্ছিল। এরপর তারা এগিয়ে গিয়ে দেখে সেখানে মানুষের মাংসসহ অনেক পচা অঙ্গ পড়ে আছে, যা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। এখন কারণ ইয়েন বুঝতে পেরেছিল যে পুত সবাইকে বাঁশঝাড়ের বাইরে নিয়ে গেছে। তাই সে চিৎকার করে বেরিয়ে আসে এবং সবাইকে আক্রমণ করার চেষ্টা করে। এখন অন্য সবাই তাকে ধরে ফেলে এবং পুত কোনোভাবে তাকে নিয়ন্ত্রণ করে। এরপর ইয়াক সেখানে মাংসে আগুন দেয়। সেই সাথে পুত তাকে অবিলম্বে সেরা হাসপাতালে নিয়ে যেতে বলে, কারণ সে সময় তিনি কোনো না কোনোভাবে সেই চেতনাকে দুর্বল করে দিয়েছিলেন। আর সবথেকে বড় কথা হল যে সে স্পিরিট এর শরীর থেকে বেরিয়ে আসার সাথে সাথে তার ডাক্তারের প্রয়োজন হবে। এখন তাই সবাই পুতকে সাথে নিয়ে শহরের হাসপাতালে যায়, যেখানে পথে পুত সবাইকে বলে যে আসলে সেই সত্তাটি প্রথমে নাটের অধিকারী হতে চলেছে। কিন্তু যখন তিনি সেখানে এটি তৈরি করতে পারেননি, তখন তিনি একটি নতুন হোস্টের সন্ধান করেছিলেন। এই কারণেই তিনি প্রথমে ইউকে বেছে নিয়েছিলেন, যিনি তার পরবর্তী পাত্র হতে চলেছেন। কিন্তু যখন এই সত্তা লক্ষ্য করলেন যে এখনও অসুস্থ এবং তাকে দখল করা সহজ হবে, তখন তিনি ইয়েমকে অধিকার করলেন। অর্থাৎ এটাই ছিল এখানে প্রথম শিকার। এখন যখন পুতিন সবার সাথে যাচ্ছেন, তখন তিনি ইজাককে কিছু বিশেষ বুলেট দেন, যা তাকে শুধুমাত্র সত্তার উপর ব্যবহার করতে হয়েছিল, কারণ ইয়েম শীঘ্রই জেগে উঠতে চলেছে। এখন ইয়েম জেগে ওঠার সাথে সাথে তাদের গাড়ি সামনে ভয়ঙ্কর সত্তাটি, যা তার পরিবারকে অনেক ভয় পায়। আসলে আমি নিজেই ভয় পেয়েছিলাম। কিন্তু ইয়াকের সামনে আবার তার পরিবার রাস্তায় আসে, যাকে দেখে ইয়াক গাড়ি থামাতে যাচ্ছিল। কিন্তু পুতকে আবার সবকিছুর সামনে নেয়, যা দিয়ে ইয়াক তখনও গাড়ি চালাচ্ছিল। কিন্তু পুতকে মনোযোগ ইয়াম থেকে দূরে ছিল, কারণ তিনি ইজাককে রক্ষা করেছিলেন। আর এর সুযোগ নিয়ে ইয়েম পুতের হাত কেটে দেয়, যা গাড়ির ভারসাম্য নষ্ট করে এবং গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খায়। এখন এই সব দিয়ে যা হয় তা হল পুত ঘটনাস্থলেই মারা যায়। কিছুক্ষণ পরে যখন ইয়াক জেগে ওঠে, তখন ইয়েম জেগে উঠেছিল এবং এখন সেও ইয়াগের গুলি খেয়েছিল। এটা দেখার পর ইয়াক তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইয়েম পেফানকে গুলি করে হত্যা করে। এবং এখন সে তার মাকেও হত্যা করতে যাচ্ছিল, কিন্তু ইয়াক তার বন্দুক ধরে ইয়েমকে ছুরিকাঘাত করে, যা দিয়ে সে খুব জোরে চিৎকার করছিল। সেই সঙ্গে তার শরীর থেকে একটি গুলিও বিস্ফোরিত হয়। রং আবির্ভূত হয়েছে, যা দেখার পরে ইয়াক একরকম ইয়েনের শরীর থেকে সত্তাকে সরিয়ে দেয়, যা দেখতে খুব বিপজ্জনক। এবং ঠিক যেমন পুত ইয়াককে কিছু বিশেষ গুলি দিয়েছিল, ইয়াক সেই বুলেটের সাহায্যে সত্তাকে গুলি করে এবং তাকে হত্যা করে। এরপর সবাই হাসপাতালে পৌঁছায়। ইয়েম শুরু থেকে এখন পর্যন্ত যা হয়েছে তার কিছুই মনে নেই। এখন তার বোন ইয়ার তাকে বিশ্রাম নিতে বলে এবং এখন নিজেই ইয়াগে যায়, যেখানে আমরা তাদের উভয়ের কাছ থেকে শিখি যে ইয়াগ আসলে পুত্র এবং পেফানের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি তার জীবন দিয়ে ইয়েমের জীবন রক্ষা করেছিলেন। এখন এই সমস্ত কথা বলার পরে ইয়ার যখন ইয়েমের কাছে ফিরে যায়, তখন ইয়েম তার দাঁত তুলে নেয়, যেভাবে নাট তার দাঁত তুলেছিল। আমি আশা করি আপনি এই ভিডিও উপভোগ করেছেন। আপনি যদি তা করে থাকেন, তবে এটিকে থাম্বস আপ দিতে ভুলবেন না এবং এতে সদস্যতা নিন, যা ইয়েম বুঝতে পেরেছে যে ইয়েম এখনও দখলে আছে। আর জঙ্গলে যা কিছু ঘটেছিল সবই একটা সত্তার কাজ, যাতে সে সবার সাথে খেলতে পারে। তারপর আমরা দেখি যে ইয়েমের পেটও সেইভাবে ফুলে উঠতে শুরু করে, যেমন নাদের পেট একবার ফুলেছিল। এটা দেখে সবাই ভিতরে এসে খুব ভয় পেয়ে যায়, কিন্তু তবুও তারা তাকে বাঁচাতে পারে না এবং সে সেখানেই মারা যায়। এখন সেখান থেকে আমাদেরকে কয়েকদিন পর একটি দৃশ্য দেখানো হয়, যেখানে ইয়াক সেই বাঁশঝাড়ের সামনে খুব রাগী মেজাজে দাঁড়িয়েছিল। তারপর সে রেগে বলে সেই বাঁশঝাড়ে আগুন ধরিয়ে দিল। গল্পটা এখনও শেষ হয়নি এবং তিনি সেই সত্তাকে শেষ করবেন, যাতে অন্য কারো সাথে এটি না ঘটে। এবং বুম, এই সঙ্গে এই সিনেমা এখানে শেষ।
তো বন্ধুরা, এটি ছিল থাইল্যান্ডের একটি মুভি ডেথ হুইসপারারের গল্প। এখন দেখুন, আমার মতে এখানে গল্পটি খুব ভালো, তবে নামটি খুব বিরক্তিকর। আমাকে বিশ্বাস করুন, ভয়েস ওভার করার সময় আমি এতটাই অদ্ভুত বোধ করছিলাম যে আমি কি বলব জানি না। তাই তোমার কষ্টটাও আমি বুঝতে পারি যে তুমিও শুনতে খুব অদ্ভুত পেয়েছ। কিন্তু দেখুন, গল্পটা ভালো, আর সবচেয়ে বড় কথা হলো এটা বাস্তব গল্পের উপর ভিত্তি করে তৈরি, তাই ভালো হতেই হতো। নামটা নিয়ে একটু সমস্যা ছিল। বাকিটা আমার মতে মুভিতে যা ঘটেছিল তাই দেখুন। এমন একটি সত্তা ছিল যে কারো দেহের অধিকারী ছিল, যিনি একজন বৃদ্ধ মহিলা। এখন সেই বুড়ি শুরুতে নাটের উপর জাদু করছিল, কিন্তু যখন সে ধরা পড়ল, সে নাটকে মেরে ফেল। এরপরে তিনি এখানে বেছে নিয়েছেন। কিন্তু যখন তিনি লক্ষ্য করলেন যে ইয়াম অসুস্থ, তখন তার পক্ষে অধিকার করা সহজ হবে। তাই তিনি তাকে ভোগ দখল শুরু করতে যাচ্ছিল। কিন্তু যখন সেই বৃদ্ধা নারী, অর্থাৎ তার ভিতরের সত্তাকে ধরা পড়ল, তখন সে আবার আত্মহত্যা করল যাতে সে মানবদেহ থেকে মুক্ত হতে পারে। মুক্ত হওয়ার পর তিনি আবার জমের অধিকারী হতে শুরু করেন। এবং শেষ পর্যন্ত তিনি তা করার চেষ্টা করেছিলেন। কিন্তু এখন তার পরিচয় প্রকাশ করায় সে এখানেও জমকে হত্যা করেছে। মূলত একবার সে কারো প্রতি মন্দ দৃষ্টি নিক্ষেপ করলে সে তাকে ছেড়ে যায় না। এবং চিন্তা করবেন না, ডেথ হুইসপারার 2 আসছে, তাই হয়তো আমরা জানতে পারব যে এই বৃদ্ধ মহিলাটি কে ছিলেন এবং কতদিন ধরে এই সত্তাটি এতে বসবাস করছে। এছাড়াও আমরা জানি সে এখন কি করতে যাচ্ছে। সে এই সত্তার প্রতি খুবই ক্ষুব্ধ এবং এখন এটি শেষ করার জন্য সে যে কোনো প্রান্তে যেতে পারে। তাই আশা করি কানা চানবুডির গল্প আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আসল গল্পের নামে লাইক দিবেন। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা করব। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভুতুরে থাক।